বাংলাদেশবাসীকে বাঁচাতে পারেন একমাত্র হাসিনা, আর এই ভাবনা ভারতের তো বটেই। দলীয় কর্মীদের জন্য তার বার্তা, যেখানে ব্যালটের নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না। কোন আমলে তারা সব থেকে ভালো ছিল, আওয়ামী লীগ নাকি বিএনপি? প্রধানমন্ত্রী হিসাবে কে সব থেকে বেশি সফল, হাসিনা নাকি জিয়া? বিশেষ সূত্রে পাওয়া খবর, সেনা প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হাসিনা যখন জেনারেল ওয়াকারের বিষয়ে চিন্তাভাবনা করেছিলেন, সেই সময় গোয়েন্দাদের তরফে তার কাছে একটি রিপোর্ট গোপন পাঠানো হয়। রিপোর্টে বলা হয়েছিল ওয়াকারকে যেন কোনোভাবেই সেনার সর্বোচ্চ পদে নিয়োগ না করা হয়। তবে তার থেকেও বড়সড় প্রশ্ন, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হচ্ছে তো? ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। বাংলাদেশেও রয়েছেন এমন এক রাজা, হীরক রাজার মতো তিনিও গত 15 থেকে 16 মাস ধরে অনাচার করে এসেছেন। হীরক রাজার মতো ইউনূসেরও রয়েছে বহু ধামাধারি, আর তারা গত 15 থেকে 16 মাস ধরে তাকে অনাচার করার জন্য ইন্ধন জুগিয়েছেন। আর সেই ইন্ধনের জেরে বাংলাদেশ এখন জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়েছে। চারিদিকে হিংসার আগুন, অশান্তির আগুন, আর সেই আগুন থেকে রাজা ইউনূস এবং তার ধামাধারীরা নিজেদের বাঁচাতে চাইছেন, কিন্তু বাঁচার সব পথ বন্ধ হয়ে গিয়েছে। অন্ধকূপে তাদের নিশ্চিত মৃত্যু, অপেক্ষা শুধু সময়। বাংলাদেশবাসীকে বাঁচাতে পারেন একমাত্র হাসিনা, আর এই ভাবনা ভারতের তো বটেই। এমনকি আন্তর্জাতিক মহলে মনে করছে অশান্ত বাংলাদেশকে শান্ত করার একমাত্র উপায় বঙ্গবন্ধু কন্যার স্বদেশে প্রত্যাবর্তন। গণ অভ্যুত্থানের পরে পরে আপামর বাংলাদেশবাসীর মনে হয়েছিল ক্ষমতায় যিনি আসীন হতে চলেছেন তিনি দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। হাসিনার আমলে সবকিছুই ঠিকঠাক ছিল এমনটা নয়। দিন কয়েক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুত্র জয় সেটা স্বীকার করে নিয়েছেন, কিন্তু দেশ জুড়ে যে নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছে সেটা হাসিনার আমলে ছিল না। তারেক রহমান দেশে ফেরার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, আর সেই ভাষণে তাকে একটা কথা বলতে শোনা যায়, আই হ্যাভ এ প্ল্যান। যদিও কি সেই পরিকল্পনা সেটা কিন্তু তারেক গোপন রেখেছেন। তবে এটা ধরে নেওয়া যেতে পারে দেশ জুড়ে যে দুঃশাসন চলেছে তিনি তার অবসান চাইছেন, দেশবাসীও সেটাই চাইছে। তবে একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, তারেকের দল ক্ষমতায় ফিরলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হবে? আওয়ামী লীগের আমলের সম্পর্ক যেমন ছিল তেমন থাকবে কি, নাকি সম্পর্ক হবে উষ্ণ শীতল? তবে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে দিল্লি ঢাকা সম্পর্ক যে হাতদিক হবে তারই কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধু কন্যা কিছুদিন আগে একটি অডিও বার্তা দেন, আর সেই বার্তায় ঢাকা রীতিমতো চটেছে। বঙ্গবন্ধু কন্যা বলেন, দলীয় কর্মীদের জন্য তার বার্তা, যেখানে ব্যালটের নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগের ইলেকশন করতে পারছে না, ইলেকশন করতে দেওয়া হচ্ছে না, আমি ইলেকশন করতে চাই। ঠিক আছে, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চায় না। জনগণ বলুক, জনগণ দেখাক। কাজেই আমি এটাই চ্যালেঞ্জ দেব যে ভোটের মধ্যে দিয়ে মানুষ সিদ্ধান্ত নেই জনগণ তারা কাকে চায়। যেখানে ব্যালটে নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না, ইলেকশন করতে দিচ্ছে না, আমরা ইলেকশন করতে চাই। ঠিক আছে, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে দেবো। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক, জনগণ দেখাক। কিন্তু আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক, জনগণ তারা কাকে চায়। ভোটমুখী বাংলাদেশ মানুষ এখন কিন্তু তুলনা করতে শুরু করে দিয়েছে, কোন আমলে তারা সব থেকে ভালো ছিল, আওয়ামী লীগ নাকি বিএনপি? প্রধানমন্ত্রী হিসাবে কে সব থেকে বেশি সফল, হাসিনা নাকি জিয়া? তবে বেগম অধ্যায় এখন অতীত, দলের ব্যাটন এখন তারেকের হাতে। আসন্ন ভোটে বিএনপি ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলে তারেক যে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন এখানে অন্য, তারেকের রাজনৈতিক অভিজ্ঞতা শূন্য, তার হাতে দেশ শাসনের দায়িত্ব গেলে তিনি আদৌ সুষ্ঠুভাবে তা পালন করতে পারবেন কিনা তা নিয়ে রীতিমতো সন্দেহ রয়েছে। আর বর্তমান বাংলাদেশকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার বেশ কঠিন কাজ।
কাজ। রাজনীতিতে তিনি অভিজ্ঞ, একমাত্র তার পক্ষেই এটা সম্ভব। তাই দিল্লি চাইবে হাসিনাকে প্রধানমন্ত্রী পদে দেখতে, তাকে ফিরিয়ে দিতে আপ্রাণ চেষ্টা চালাবে। অপেক্ষা এখন শুধু সময়ের। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। তদারকি সরকার মোহাম্মদ ইউনূস জানিয়েছেন তিনি এই ভোটকে অবাধ এবং সুষ্ঠু করতে বদ্ধপরিকর। তার জন্য সরকারের তরফ থেকে যা যা করার সেটা তিনি করবেন। অপরদিকে সেনাবাহিনীর তরফ থেকেও দেশবাসীকেও বার্তা দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে দেশের প্রতিটি নাগরিক 12ই ফেব্রুয়ারি যাতে সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে পারেন সেটা তারা নিশ্চিত করবেন। যদিও এই আশ্বাস জেনারেল ওয়াকার কতটা পূরণ করতে পারবেন তা নিয়ে রীতিমতন সন্দেহ তৈরি হয়েছে। আর ভোট যত এগিয়ে আসছে আরো একটা প্রশ্ন জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছে। 12ই ফেব্রুয়ারি ভোট আদৌ হবে তো? জানিয়ে কোনো সন্দেহ নেই, সেটা হলো সেনাবাহিনীর ভূমিকা। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে বাহিনী কার্যক্রমের ওপর নজর ছিল যেমন বাংলাদেশবাসীর, কড়া নজরে রেখেছিল ভারত সহ অন্যান্য দেশও। বাহিনীকে আগে রীতিমতো শ্রদ্ধার চোখে দেখা হতো, বাহিনীকে নিয়ে বাংলাদেশের মানুষ রীতিমতন গর্ব করতেন। কিন্তু এখন সেনার একের পর এক ভুল পদক্ষেপের কারণে তিনি নিজেও যেমন হাসির খোরাকে পরিণত হয়েছে, অর্থাৎ ওয়াকারের কথা বলছি, জেনারেল ওয়াকারুজ্জামানের কথা বলছি, বাহিনীকেও হাস্যরসের উদ্রেগে পরিণত করেছেন। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, সেনা প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হাসিনা যখন জেনারেল ওয়াকারের বিষয়ে চিন্তাভাবনা করেছিলেন সেই সময় গোয়েন্দাদের তরফে তার কাছে একটি রিপোর্ট গোপন পাঠানো হয়। রিপোর্টে বলা হয়েছিল ওয়াকারকে যেন কোনোভাবেই সেনার সর্বোচ্চ পদে নিয়োগ না করা হয়, কিন্তু হাসিনা সেই রিপোর্ট মানতে অস্বীকার করেন। শত হলেও ওয়াকারুজ্জামান তার নিকট আত্মীয়। তাছাড়া কোনো আশ্চর্য জাদুতে তিনি হাসিনার মন জয় করতে সক্ষম হন। ফলে বঙ্গবন্ধু কন্যা তাকেই বাংলাদেশ স্থলসেনা প্রধান পদে নিয়োগ করেন। আর সেই বিশ্বাসে প্রতিদান দিয়েছেন জেনারেল ওয়াকার। হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার মূল কারিগর তো তিনিই। নায়ক থেকে খলনায়কে পর্যবসিত হন, তার বাহিনী হয়ে ওঠে তদারকি সরকারের দাসানুদাস। সেটা করার ফল তিনি হাতে নাতে টেরও পেয়েছেন। বাংলাদেশ সেনাকে উদ্দেশ্য করে উড়ে এসেছে গালিগালাজ, শুনতে হয়েছে কটু মন্তব্য, এমনকি বাহিনীর একাংশের মধ্যে ওয়াকারকে নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়। হাসিনা আমলে মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে বাহিনীর কয়েকজন অবসরপ্রাপ্ত এবং কর্মরত সেনাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেশ করার বিষয়ে তিনি তার কয়েকজন সহকর্মীর সঙ্গে সলা করেছিলেন বলে খবর। সেই বৈঠকে উপস্থিত বাকি সেনাকর্তারা জেনারেলকে পরামর্শ দিয়েছিলেন সিদ্ধান্ত প্রত্যাহারের। সেনাপ্রধান তাদের পরামর্শ উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তার ওই এক হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশ সেনার মান মর্যাদাকে লুণ্ঠিত করে। ভোটের মুখে জেনারেল ওয়াকারের বোধোদয় হয়েছে, যাকে বিলম্বিত বোধোদয় বলা যেতে পারে। তার মনে হয়েছে সেনার মান সম্মান পুনরুদ্ধার করতে হবে, দেশবাসীর আস্থা অর্জন করতে হবে। এই সেনা সদস্যদের বলেছেন ভোটের দিন তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। প্রতিটি নাগরিক যাতে তাদের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করার গুরু দায়িত্ব বাংলাদেশ সেনার। 12ই ফেব্রুয়ারি ওয়াকার দেশবাসীকে দেওয়ার প্রতিশ্রুতি পালন করতে পারেন কিনা সেটাই এখন দেখার। তবে তার থেকেও বড়সড় প্রশ্ন, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হচ্ছে তো?